তো সবাই দেখো পালসার কি। পালসার হচ্ছে, চলো আমরা একটু পড়ে আসি পালসার আসলে কি। পালসার 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 চলো আমরা একটু দেখি আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে কী কী জানতে হবে। চলো আমরা একটু রিভাইজ দিই। প্রথমত স্টার, নক্ষত্র, তাই না? এই স্টারটা তোমার হচ্ছে, আচ্ছা বলো তো আমরা কী লিখতেছি। হ্যাঁ ঠিক আছে, এই স্টার হচ্ছে তোমার 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই কোয়েশ্চেনের সুবিধার্থে জাস্ট আমি একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 1/4 থেকে 2-3m0। শুধু আমি এটা নিয়ে কথা বলবো। এখন এটা যে সুপারনোভা হবে, ঠিক আছে, সুপারনোভা বিস্ফোরণ, সুপারনোভা বিস্ফোরণ হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা টার্ম বলছে সুপারনোভা, মাথায় রাখবা। সুপারনোভা বিস্ফোরণ হলে তোমার নিউট্রন স্টার পাবা বা নিউট্রন তারকা পাবা, ঠিক আছে। এখন তুমি যদি এটাকে ঘোরাও, বা মানে তুমি তো ঘোরাবা না, যদি এটা ঘূর্ণায়মান হয়, তাহলে কি পাবা জানো? সেটা হচ্ছে পালসার, ঠিক আছে। আমাদের কোশ্চেনে মেবি পালসারটাই আসছিল। আরেকটা ইনফরমেশন জেনে রাখো, এই নিউট্রন তারকাটা যদি সংকুচিত হয়, তাহলে এটাকে বলা হবে ব্ল্যাক হোল। তাহলে 3টা কনসেপ্ট আসছে আমাদের কাছে, 3টা কনসেপ্ট, ঠিক আছে, 3টা কনসেপ্ট আসছে। আচ্ছা আমি তো একটু জুম করে ফেলি, তোমরা দেখতেই পারবা না, দেখা যাবে। আচ্ছা এখন দেখতে পাইতেছো আশা করি। হ্যাঁ তো দেখো, আচ্ছা যে একটু বড় করি নাকি। হ্যাঁ দেখো, ঘূর্ণায়মান হবে, যদি তোমার এই নিউট্রন স্টারটা ঘূর্ণায়মান হবে তখন এটাকে পালসার বলা হবে। এবং এই রেঞ্জটা দেখো 1.4 থেকে 3m0। m0 হচ্ছে সূর্যের ভর। আর এই m0 এটা তো একটা স্টার, এখানে সুপারনোভা বিস্ফোরণ হলে তোমার এখানে কী হবে বলতো, নিউট্রন স্টার ধরবে। এই নিউট্রন স্টার ঘূর্ণায়মান হলে এই অবস্থায় যাবে, আর যদি সংকুচিত হয় তাহলে ব্ল্যাক হোল হবে। পরীক্ষায় কিন্তু এই যে সংকুচিতটা দিয়েও কোশ্চেন আসতে পারে, সুন্দর করে ব্ল্যাক হোল দিয়ে দিল। আর ঘূর্ণায়মান হলে পালসার হবে, ঠিক আছে। নর্মালি যদি বলে পালসার কোত্থেকে তৈরি হয়েছে, তুমি তো জানোই নিউট্রন স্টার থেকে। নিউট্রন স্টার পরীক্ষায় না থাকলে তোমাকে কী দিতে হবে? সুপারনোভা বিস্ফোরণ দিতে হবে, ঠিক আছে। যদি না থাকে, এটা একটা ওয়ার্স্ট কেসের কথা বললাম। আর এমনিতে তোমার যদি এই জিনিসগুলো না হয়, মনে করো এইগুলা কিছুই হচ্ছে না, মুছে দিলাম, কিছুই হচ্ছে না, শুধু ইয়াই আছে, তোমার নাম কি, নিউট্রন স্টারই আছে, তখন সেটা আলটিমেটলি ডেথ হবে, এটার মরে যাবে, আলটিমেটলি ডেথ হবে, ঠিক আছে। চলো এবার আমরা সলভ করে দেখি যে পালসার হলো একটি কৃষ্ণগহ্বর। না, কৃষ্ণগহ্বর কখন হবে? এই কৃষ্ণগহ্বরটা হবে যখন তোমার নিউট্রন স্টার সংকুচিত হবে। তো এখানে আসলে অ্যান্সার হচ্ছে নিউট্রন স্টার। পালসার হলো একটি নিউট্রন স্টার। এটা যদি আমাদের সলভ করা আছে, ইলেকট্রন অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন। এটা আসলে একটু যদি বলতে চাই, খেয়াল করো, এইটা তো ইলেকট্রন আমরা সবাই জানি। তো এইটার অপোজিট পার্টিকেলটা হচ্ছে ই প্লাস, মানে এটার ভর সেম, সব কিছু সেম থাকবে, জাস্ট এই যে চার্জটা দেখতে পাচ্ছ না, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হইল, নিচের কোন গ্যাসে সূর্য বেশি পরিমাণে থাকে? আচ্ছা, সূর্যে বেশি থাকে হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেন থাকে, এটা কত পার্সেন্ট থাকে একটু খেয়াল করো। হাইড্রোজেন থাকে হচ্ছে 75%, আর হিলিয়াম থাকে 24%, ঠিক আছে, 24%। ওকে, আচ্ছা তারপর আসো যে লেপটন কণা কয় প্রকার? বলো তো লেপটন কণা কয় প্রকার? আমাদের কিন্তু এগুলো কোশ্চেন আসবে, লেপটন কণা কয় প্রকার। খেয়াল করো, লেপটন কণা আসলে কি, এই হিস্ট্রিটা আমরা একটু জেনে আসি তো। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, প্রথমত কণাও না, মৌলিক কণা 2 ধরনের। একটু হিস্ট্রিতে চলে যাচ্ছি, দেখবা এরপর সব এমসিকিউই পারবা। মৌলিক কণা কয় ধরনের বলো তো? মৌলিক কণা হচ্ছে আমার 2 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে কণা, এটা বই স্পষ্ট আছে, একটা হচ্ছে প্রতিকণা। প্রতিকণা সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাই আমার, জাস্ট জানতে হবে মেসন। তাহলে আমাদের এই যে 2টা লিখলাম, মেসন আর ফোটনের কিন্তু কোনো প্রতিকণা নাই, শুধু এটাই জানতে হবে। কার প্রতিকণা আছে জানার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রতিকণা কার নাই। এবার আসো কণা। কণা কি বলতো? কণা আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফার্মিয়ান, লিখে ফেলো সবাই, ফার্মিয়ান, আরেকটা হচ্ছে বোসন।
খেয়াল করে এই দুইটা মানে কি বেসিসে ভাগ করা হলো। ফার্মিয়ান হচ্ছে বস্তু কণা, লিখে ফেলো, ফার্মিয়ান হচ্ছে বস্তু কণা, আর বোসন হচ্ছে যেন কি শক্তি কণা বা বল। মনে রাখাও ইজি, বোসনের বি, বলের বি। তো এইটা দিয়ে তুমি মনে রাখতে পারো। এবং ফার্মিয়ান হচ্ছে বস্তু কণা, এই যে যত বস্তুর এই যে যত ভর টর হয় এগুলো সব এই ফার্মিয়ান কণার কারণেই হয়ে থাকে। আচ্ছা, তো আমি এখন একটু আলোচনা করব শুধুমাত্র এই ফার্মিয়ানটা, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, এমসিকিউ সলভ মানে করতে পারতেছি না। সো শুধু ফার্মিয়ান নিয়ে আলোচনা করবো। ফার্মিয়ান আবার দুই ভাগে বিভক্ত, শুধু ফার্মিয়ান আবার দুই ভাগে বিভক্ত। কি কি বলো তো? কোয়ার্ক আর লেপটন, কোয়ার্ক আর লেপটন, ঠিক আছে, কোয়ার্ক আর লেপটন। আচ্ছা, তুমি ওদের ইয়া জেনে রাখতে পারো, স্পিন হাফ হাফ জেনে রাখতে পারো, কারণ আমি এখন স্পিন নিয়ে প্যারা দিতেছি না, কারণ আমাদের আগে মেইন বেসিক জানতে হবে। কোয়ার্ক হচ্ছে 6 ধরনের, আবার কোয়ার্ক 6 ধরনের, লিখতেছি না, তোমরা লিখবা। সেটা হচ্ছে আপ, ডাউন, বটম, টপ, আর হচ্ছে স্ট্রেঞ্জ, আর একটা হচ্ছে চার্ম। খুবই ইজি, এগুলো নিয়ে এত প্যারা খাবা না। প্যারা খাবা যেটা হচ্ছে লেপটন আর লেপটন নিয়ে। লেপটন 3 প্রকার, লেপটন হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকার কী কী এটা আমি একটুখানি লিখে দিই। ইলেকট্রন, টাও, টাও, আরেকটা হচ্ছে মিয়ন, বুঝছো? এই হচ্ছে লেপটন এবং এই হচ্ছে তার টাইপস, বুঝছো? এই হচ্ছে তার টাইপস। তাহলে এই তো অবস্থা। ফার্মিয়ান কণা নিয়ে আমার আর কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু সলভ করে আসি এমসিকিউ। এই যে ইলেকট্রন কণা কয় প্রকার? মাত্র দেখছি 3 প্রকার, ইলেকট্রন, টাও আর নিয়ন, ঠিক আছে? মহাবিস্ফোরণ কত বছর আগে? এটা ডিরেক্ট আসলে ইসাক স্যারের প্রবলেম, মেবি, আমি জানি না, কারণ ইসাক স্যারের অনুশীলনে তো একটা প্রবলেম আছে যে মহাবিশ্বের বয়স কত, সেটা হচ্ছে 15 মিলিয়ন। মহাবিস্ফোরণের কত বছর আগে সংঘটিত হয়েছে, আমি যদি 15 মিলিয়ন দাগাই, এটা হচ্ছে না, অ্যান্সার 15 বিলিয়ন। আচ্ছা, তাহলে এটা আমরা একটু মুখস্থ করে রাখবো। আমার এটা ডিরেক্ট বই থেকে কোত্থেকে আসছে আমি জানা নেই। তো তোমাদের কাজ হচ্ছে 15 বিলিয়ন আগে মহাবিস্ফোরণ লিখে রাখো সবাই বই, মহাবিস্ফোরণ হয়েছে। আর মহাবিশ্বের বয়স কত, আমি এটা একটু অনুশীলনী থেকে দেখে বলতে চাই। মহাবিশ্বের বয়স হচ্ছে, দেখছো মহাবিশ্বের বয়সও কিন্তু 15 বিলিয়ন। দেখছো ভুলটা কথা হয়েছে, অ্যান্সার কিন্তু ঠিকই আছে, এটা অনুশীলনী থেকে আসছে। তাহলে অনুশীলনী থেকে আসছে তোমার এই কোশ্চেনটা, যেটা আমরা মাত্র সলভ করাই দিয়েছি, যে মহাবিশ্বের বয়স বলুক, বা মহাবিস্ফোরণ কত বছর আগে হয়েছে, একই কোয়েশ্চেন আসলে। মহাবিস্ফোরণ হওয়ার ফলে আজকের মহাবিশ্ব, সো একই কথা। সেটা হচ্ছে বিলিয়ন। প্রথমত বিলিয়ন দিয়ে মনে রাখবা। মনে কিভাবে রাখবো? মনে রাখার উপায় হচ্ছে বিলিয়ন, বয়সের মহাবিশ্বের বিস্ফোরণের কতগুলা ঠিক আছে? তাহলে এখানে মিলিয়ন কিন্তু হবে না, সোজা কথা। বয়স চাইছে বিলিয়ন, ঠিক আছে? তো আমরা মিলিয়নটা দিব না। এবং কত বিলিয়ন? 15 বিলিয়ন, ঠিক আছে? 15 বিলিয়ন, ঠিক আছে? তাহলে আমরা মাথায় রাখবো বয়স হচ্ছে 15 বিলিয়ন, মনে রাখবো এটা, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে আসি। কৃষ্ণবিবর সৃষ্টির কারণ। কৃষ্ণবিবর সৃষ্টির কি কারণ বলো তো? এটা একটা ভালো কোশ্চেন, এটা আমি জানি না। মহাকর্ষ বল দিলাম। আচ্ছা, মহাকর্ষ বল, তাহলে মনে রাখতে হবে কৃষ্ণবিবর সৃষ্টির কারণ হচ্ছে মহাকর্ষ বল। আসলে চ্যাপ্টার পড়তেছি অ্যাস্ট্রোফিজিক্স, সো ইটস রিলেটেড টু মহাকর্ষ বল, বাকিগুলো হবে না। মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলা হয়? মহাবিশ্বে তারকার বিস্ফোরণকে কি বলা হয় বলো তো? কি বলা হয় তারকার বিস্ফোরণকে? এটা সুপারনোভা হবে, এই ঘটনাটাকে সুপারনোভা বলা হয়, ঠিক আছে? মৌলিক কণিকা কয় ধরনের? এটা তোমাদেরকে আমি মাত্র দেখায় আসছি, 2 ধরনের। কি কি বলতো? ফার্মিয়ান আর হচ্ছে মৌলিক কণিকা। তাহলে তো হচ্ছে কণা আর প্রতিকণা, 2 ধরনের, কণা প্রতিকণা, ঠিক আছে? নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? পদার্থ অবশ্যই প্লাজমা অবস্থায় থাকে, তোমরা জানো। নক্ষত্রের মূল জ্বালানি হাইড্রোজেন 75%। ঘনত্ব প্যারামিটার 1 কম হলে মহাবিশ্ব আকৃতি। আচ্ছা, ঘনত্ব প্যারামিটার, আচ্ছা চলো আমরা একটু ঘনত্ব প্যারামিটার নিয়ে কথা বলে আসি। আসো, মানে ঘনত্ব প্যারামিটারটা কি, তাই না? ঘনত্ব প্যারামিটারটা অ্যাকচুয়ালি কি, চলো আমরা সেটা নিয়ে কথা বলি। তোমাদের এটা বইয়েও আছে, বইয়ে থাকুক যেখানেই থাকুক, আমরা একটু বলি। প্রথমত ঘনত্ব প্যারামিটারকে এই ওহম টাইপ একটা সাইন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলতো? ঘনত্ব, বাজে হচ্ছে ঘনত্ব পরামিতি।
ঘনত্ব পরামিতি, ঠিক আছে। এই ঘনত্ব পরামিতি সমান সমান হচ্ছে ল্যামডা বাই কি বলবো, রো বাই রো সি। রো হচ্ছে নর্মাল যে স্টারের ঘনত্ব বের করতে চাইতেছো, আর এটা হচ্ছে সংকট ঘনত্ব, খুবই ইম্পর্ট্যান্ট। এখন খেয়াল করো, এত কিছু বোঝার দরকার নেই, যেটা বোঝার দরকার সেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ব, যেটা বোঝার দরকার সেটা হচ্ছে সমতল বিশ্ব, আর হচ্ছে আবদ্ধ বিশ্ব, তাই না? এই তিনটা মহাবিশ্ব নিয়ে কথা বলতে বার্তা হচ্ছে, মানে মহাবিশ্বের বর্তমান সময় থেকে মহাবিশ্ব এই তিনটা মতো করে যেতে পারে, এটা সায়েন্টিস্টরা বলতেছে, কিছুই শিওর না। তো উন্মুক্ত হলে মাথায় রাখতে হবে যে তোমার ঘনত্ব পরামিতি একের থেকে কম হবে, সমতল হলে একের সমান হবে, আর একের থেকে বেশি হবে আবদ্ধ হলে। এবং সেই হিসাবে তোমার এখানে রো শুড বি স্মলার দেন রো সি, ঠিক আছে? বুঝছো, এখানে আবার কি রো গ্রেটার দেন রো সি, তাই না? মানে যেই ডিরেকশন আছে সেই ডিরেকশনই হবে। বুঝছো কথাটা কি বললাম? ডিরেকশনটা দেখতে বললাম, ডিরেকশনটা সেম, এটা বলতেছি আমি, ডিরেকশনটা সেম, ঠিক আছে? ডিরেকশনটা সেম, ওকে। এখানে রো ইকুয়ালস টু রো সি। আচ্ছা, এখন এখান থেকে আর কি পড়াবো? এখান থেকে আরেকটা জিনিস পড়ানো যায়, যেটা হচ্ছে আবদ্ধ মহাবিশ্ব, যে হচ্ছে তোমার প্রথমে সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে, পরে আবার সংকুচিত হতে থাকবে। এই জন্য তোমরা গ্রাফ দেখতে পারবে, আবদ্ধর গ্রাফটা এরকম, প্রথমে সুন্দর করে সম্প্রসারিত হইতেছিল, এরপর আবার থেমে যাবে, আবার থেমে গিয়ে নিচে পড়ে যাবে। উন্মুক্ত ইজ লাইক উন্মুক্ত হবে, উন্মুক্ত একদম যাইতেছে, ঠিক আছে। আর সমতল হচ্ছে মহাবিশ্ব ধসে পড়বে না, আবার অনন্তকাল প্রসারিত হবে না। দেখছো, অনন্তকাল কিন্তু প্রসারিত হইতেছে না মহাবিশ্ব, মনে হচ্ছে সামনে গিয়ে পড়ে যাবে, বাট পড়বেও না, থামবেও না, লাইক এরকম কনস্ট্যান্ট, এরকম একটা কনস্ট্যান্ট উপরেই থাকবে, মানে উপরেই অনন্তকাল উপরেই থাকবে। আর উন্মুক্ত হচ্ছে উপরে যাইতেই থাকবে, আর এন্ডিং আর হচ্ছে পড়ে যাবে, আবদ্ধটা হচ্ছে পড়ে যাবে, কারণ সে তো আবদ্ধ, নামের সাথে মিল আছে। আর উন্মুক্ত হচ্ছে ওপেন, ফ্রি, একদম ফ্রি, যেহেতু ফ্রিলি মুভ করবে। আর সমতল, দেখো গ্রাফটাও কিন্তু সমতল, নামের সাথে খুব মিল আছে এগুলোর। আসো দেখি আমরা একটু ঘনত্ব প্যারামিটার এক কম হলে, এবার তোমরা আমাকে বলবা ঘনত্ব প্যারামিটার এক কম হলে এটা কি হবে, মানে একের থেকে কম হলে, আমরা উন্মুক্ত দেখলাম না মাত্র, ঠিক আছে? আচ্ছা, মহাবিশ্বের মৌলিক উপাদান কয়টি? মৌলিক উপাদান 3টি। বলো মৌলিক উপাদান কি কি? মৌলিক উপাদান 3টি, ঠিক আছে। মৌলিক উপাদান কি কি? নক্ষত্র, গ্যালাক্সি, আর কি ওই যে আর কি জানি ভুলে গেছি, সরি মেইনটাই তো ভুলে গেলাম। আচ্ছা লিখে দিই, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আসলে। সোলার সিস্টেম, বাংলা সৌরজগৎ, সোলার সিস্টেম সৌরজগৎ। আরেকটা হচ্ছে নক্ষত্রপুঞ্জ বা স্টার্স, লাইক স্টার্স। লাস্ট ওয়ান গ্যালাক্সি। গ্যালাক্সির বাংলা কি বলো তো? গ্যালাক্সির বাংলা হচ্ছে আকাশগঙ্গা। আচ্ছা, কারণ সৌরজগতের মধ্যে আবার কি আছে বলো তো? সৌরজগতের মধ্যে আছে তোমার অনেক কিছুই আছে, একটু মাথায় রাখবা। সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে 4টা উপগ্রহ, এটা খুবই ইম্পর্টেন্ট, উপবৃত্তাকার পথে ঘুরতেছে। আর তোমার সোলার সিস্টেমে অনেকগুলো পয়েন্ট দিয়ে বই কি লেখা আছে, যেমন করে ধূমকেতু লেখা আছে, উল্কা লেখা আছে, ঠিক আছে। আর নক্ষত্র স্টার্স নিয়ে যখন তুমি পড়বা, সেটা নিয়ে তোমার অনেক কথাই আসতেছে। আমি একটু বলে দিই, যদি 4 × 10⁻26 জুল তৈরি হচ্ছে, কে তৈরি করতেছে? জুল শক্তি বিকিরণ করে কে? সূর্য। কোন সূত্র মানে? যত প্রশ্ন আসতে পারে, E = mc², আইনস্টাইনের বিখ্যাত সূত্র, এটা আসবে। আর তোমার অনেক কিছু আছে, সৌর ঔজ্জ্বল্য, এগুলো একটু পড়তে হবে। তো নক্ষত্রের মধ্যে যেটা আমি পড়তে পারবো সেটা হচ্ছে নেবুলা বা নিহারিকা, এগুলো প্যাচ লাগানো যাবে না। তোমার যেমন আমি বলি, তুমি ইয়াতে পড়ে আসলো না, সোলার সিস্টেমে কী পড়ছো? পড়ছো ধূমকেতু, আর কি একটা পড়লাম উল্কা, কমেট এবং ম্যাটিওরস, ঠিক আছে। তাহলে এগুলো একটু লিখে দিই ক্লিয়ারলি। কী লিখে দিব বলো তো? আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেমের 2টা ভাগে যেগুলো আছে, ধূমকেতু, শোনো ইংলিশগুলো খুবই গুরুত্বপূর্ণ, কমেট, তারপর হচ্ছে উল্কার ইংলিশে মেটিওরস, ঠিক আছে। তারপর কি বলতো? তারপর বললাম নক্ষত্র বা স্টার্স, সেটার মধ্যে একটাই আছে নেবুলা, বাংলা ইংলিশ সেম, নেবুলা বা নিহারিকা।
আর সুপারনোভার বিস্ফোরণ হচ্ছে বিশাল আকারের নক্ষত্রের, এটা একদম আমি বই দেখে লাইনটা বললাম, সেটা হচ্ছে নোভার বিস্ফোরণ হয় বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু, দিন শেষে মৃত্যু। ঠিক আছে, তোমাদেরকে দেখাইছি চার্ট একটু আগে দেখাইছি। গ্যালাক্সিতে কি, গ্যালাক্সিতে আমার হচ্ছে ডার্ক ম্যাটার আর কোয়াসার। ডার্ক ম্যাটার, সেকেন্ড হচ্ছে কোয়াসার। কোয়াসার নিয়ে প্রশ্ন আসবে, 150টা কোয়াসার শনাক্ত করা গেছে, এটা প্রশ্ন আসবে, আমি মনে হয় সামনে পাবো, খেয়াল নাই। আর ডার্ক ম্যাটার নিয়েও অনেক পড়াশোনা আছে, জাস্ট মনে রাখবা ডার্ক ম্যাটার 68%, 26% হচ্ছে এটা মনে হয় ডার্ক এনার্জি, এটা হচ্ছে ডার্ক ম্যাটার। আমি একটু পর বই দেখিয়ে বলতেছি, সমস্যা নেই। যাই হোক, যেটুকু লিখছে অতটুকু মাথায় রাখো, এগুলো আপাতত এখন মাথায় রাখবা না, ঠিক আছে? এগুলো এখন আমি বলি নেই, যেটা লিখছি আমি জাস্ট ক্লাসিফিকেশনটা লিখছি, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ক্লাসিফিকেশনটা বুঝছো? ক্লাসিফিকেশনটা আচ্ছা, ঠিক আছে, ক্লাসিফিকেশন বুঝছো? সবাই বলো ক্লাসিফিকেশন বুঝছো কিনা? গ্যালাক্সি আছে, গ্যালাক্সি, নক্ষত্র, সোলার সিস্টেম, বুঝছো? বাস, আর কিছু না, এই তিনটা তোমাকে জানতেই হবে, ঠিক আছে? আসো আমরা সলভ করে অনেকগুলো টাইম নিয়ে নিয়েছি। আচ্ছা, মহাবিশ্বের মৌলিক উপাদান তিনটা, ওই তিনটা আমি এক্সপ্লেন করে দিছি। আচ্ছা, কোন বিক্রিয়ায় নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? নক্ষত্রের শক্তি উৎপন্ন, নক্ষত্র, সূর্যর ফিউশন ওইভাবে একটু মনে রাখবা। কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে তার শেষ পরিণতি? আচ্ছা, 2 থেকে 3 সৌরভর, প্রথমত সৌরভর কি নাকি? আচ্ছা, সৌরভর দেখো, সৌরভর হচ্ছে m0 বলছে। এখন 2 থেকে 3 সৌরভর, তোমাদেরকে আমি 3টা রেঞ্জ দেখাইছিলাম আজকের ক্লাসে। 3টা রেঞ্জ কোথায়? 3টা রেঞ্জ এখানে দেখাইলাম নাকি কই দেখাইলাম? 3টা রেঞ্জ, এই যে একটা রেঞ্জ 1.4 থেকে 3, এই রেঞ্জটা থেকে কোশ্চেন আবার আসলো। 3টা রেঞ্জ থেকে কোশ্চেন, তোমরা কোশ্চেনটা দেখো, কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে? 2 থেকে 3 সৌরভরের মধ্যে আমি কিন্তু সব লিখে দিছিলাম। তার পরিণতি কি বলো তো? ওই যে নিউট্রন স্টার হয়ে সে আসলে মৃত্যুর দিকে যাবে, বাট ঘূর্ণায়মান হলে সে হবে পালসার, আর সে সংকুচিত হলে সে হবে ব্ল্যাক হোল। সবই তো লিখে দিছিলাম। এখন শেষ পরিণতি কি? নিউট্রন তারকা, তাই না? এটা আমরা বলছি, খুব সহজ, আরও এক্সট্রা বলছি। আচ্ছা, কোন নক্ষত্রের ভর এত হলে সংকট ব্যাসার্ধ? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, খুব ইজি, আমি সলভ করে দিই। দেখো, যদি সংকট ব্যাসার্ধ জানতে চায়, তোমার জানতে হবে সূর্যের থেকে তোমার নক্ষত্রের ভরটা কত, সাথে 2.9। দেখি তো, এখানের যে ভরটা আছে 9 × 10⁻30, 9 × 10⁻30, সূর্য হচ্ছে 2 × 10⁻30, যেটাকে আমরা m0 বলে থাকি। আচ্ছা, ইন্টু 2.9 আমাকে করতে হবে সংকট ব্যাসার্ধ পাইতে গেলে। আচ্ছা, তাইলে তো ইজি হইল। ইজি কেন? কারণ এগুলো কাটা যাইতেছে, সবই কাটা যাচ্ছে। আচ্ছা, 9/2 কত হয়? 4.5। এখানে আছে 2.9, 2.9কে আমি 3 ধরতে চাই, আর 4/5কে লেখা যায় 9/2। আমি শুধু আবার লিখছিলাম, প্যারা নেই। এখন দেখো, 3 নং 27, 27কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 13 দশমিক সামথিং নাকি? বলো, 13 দশমিক সামথিং হচ্ছে এটা আনসার। আমাদের এটা হয়নি কেন? 13 আসছে না? আচ্ছা, এটা আমরা আবার দেখি। আচ্ছা, একটা কথা বলি, এখানে কিন্তু কিলোমিটার হবে, ঠিক আছে? কিলোমিটার হবে। আচ্ছা, এটা হয় না কেন? 3 নং 27, 27কে তো 2 দিয়ে ভাগ করব। এটা লেখা ভুল হয়েছে, 4.5, 9/2। আমরা আবার করি, প্যারা নেই, আবার মানে এখানে যে হিসাবটা 9/2 × 3, এই জিনিসটাই করতে হবে। এটা দেখো তো, 9 × 1.5, এবার করো তো, 9 × 1.5 আসলে কত? 3। আচ্ছা, 3 নং 27, 27/2 কত হয়? 27/2 কিন্তু 13 পয়েন্ট সামথিংই হয়, তাই না? 13 × 26,
সো এটা কিন্তু 52%ই এটা দিচ্ছে। আচ্ছা, এটা আমি তাহলে তোমাদের দেখি এটা ভুল হয়েছে কিনা বা ওদের ভুল হয়েছে কিনা, এটা আমি একটু দিয়ে রাখি গ্রুপে, ফরওয়ার্ড টু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা বাকিটা দেখি। মহাবিশ্বে যে সম্প্রসারণশীল তা বোঝা যায় বলো তো? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেবি রেড শিফট, খুবই ইম্পর্টেন্ট। এই রেড শিফট দিয়ে বোঝা যায় যে সম্প্রসারণশীল, মানে মহাবিশ্ব এখনও বাড়তেছে। হাবলের টেলিস্কোপ, এটা রেডিও টেলিস্কোপ, আচ্ছা অপটিক্যাল, সরি অপটিক্যাল টেলিস্কোপ, খুবই ইম্পর্টেন্ট। হাবলের টেলিস্কোপ এগুলো একদম মুখস্থ, এগুলো বোঝানোর কিছু নাই। হাবল দেখলেই অপটিক্যালের কথা মনে রাখবা। এটা হাবলা ফিলিং আসতেছে না, তো এটা দেখে অপটিক্যাল মনে রাখবা, ঠিক আছে? কোনো না কোনোভাবে মনে রাখবা, এটা কিন্তু মাস্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এটা অনুশীলন এমসিকিউ অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? আচ্ছা তারপর আসো, পালসার কি? পালসার একটা নিউট্রন স্টার, এটা তো রিপিট কোশ্চেন। আচ্ছা, সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? সুপারনোভার ভর সৌরভরের কত গুণ বলো? 2 গুণ না 3 গুণ? আমি একদম ভুলে গেছি। 2 গুণ, ঠিক আছে? তাহলে 2 গুণ, এটা মাথায় রাখবা, এটা বইয়ের হুবহু কোশ্চেন, বইয়ের হুবহু লাইন, ঠিক আছে? আচ্ছা, ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক অবশ্যই নক্ষত্র, ঠিক আছে? এটা বইয়ে নক্ষত্র দিয়ে তারপর ঘটনা দিগন্ত এক্সপ্লেন করছে, ঠিক আছে? তোমাদের এই ঘটনা দিগন্তগুলো মনে আছে কিনা বলো তো? খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা এগুলো, ঠিক আছে? আচ্ছা বলো তো, মানে ওই যে আমি বলি 11.5-এ নক্ষত্রের জীবন কাহিনীটা আছে, ঠিক আছে? আচ্ছা গেজ বসনের স্পিন, আচ্ছা বোসন গেজ এগুলো দেখলে আমি তো বলছিলাম 0 দিতে, আচ্ছা হয়নি, আচ্ছা 1 আচ্ছা আমি বলি এটা কীভাবে হবে, আমি একটু লিখেই দিই সবগুলা কাজ। বোসন, তোমার তোমার 0 আসলে কোনগুলা বলো তো? 0 হচ্ছে মেসন, এই একটা হইল না, এগুলো হইল না একটা। আচ্ছা হিগস বোসন, ঠিক আছে? হিগস বোসন হচ্ছে 0, হিগস বোসন হচ্ছে 0। আচ্ছা হিগস বোসন যদি 0 হয় তাহলে আমার ক্যালকুলেশন ঠিক আছে, বিকজ দেখো আমি এইভাবেই মুখস্থ করছি যে বোসন লাস্টে সন থাকলেই, হিগস এস থাকলেই যে 0 হবে, এমনি তো পড়ছি। হ্যাঁ, এখন ওরা কি বলতেছে 1। আচ্ছা এটাও আমি তাহলে রেখে দিই, ওকে রাইট। আচ্ছা কোনটি লেপটন শ্রেণী? এটা তো তোমাদেরকে পড়াইছি, মিওন, টাউ, ইলেকট্রন, তার আনসার ইলেকট্রন। এটা তো একদম ঝাড়া মুখস্থ, মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? বইয়ের হুবহু লাইন। আচ্ছা তাহলে কি আর নাই আমাদের? ভালো হয়েছে, শেষ হলো নাকি? আচ্ছা এখান থেকে অন্য চন্দ্রশেখর সীমাটা একটু বলো তো। চন্দ্রশেখর সীমা কিন্তু 1.4 এমনাট, একদম হুবহু মুখস্থ, ঠিক আছে? যে পেজ নাম্বারও দেওয়া আছে স্যারের কোথায় কি। আচ্ছা বেলা 5 হলো, বেলা 5 আমি জানি না, উপগ্রহ। আচ্ছা বেলা 5 উপগ্রহ, তাহলে তো নাম, এটা মনে কি করাবো? বেলা 5 একটু জাস্ট লিখতে পারি অ্যাট বেস্ট। বেলা 5 হচ্ছে উপগ্রহ, মুখস্থ করে ফেলবা সবাই। বেলা 5 হচ্ছে উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ এক্সরে টেলিস্কোপটির নাম, এটার নাম কি জানি না আমি। চন্দ্র, ও আচ্ছা আচ্ছা দেখো, চন্দ্র তো পৃথিবীকে ঘুরতে প্রদক্ষিণ করতেছে, তাই না? এখন প্রদক্ষিণকারী মহাকাশ এক্সট্রা টেলিস্কোপটার নাম, এগুলো কিন্তু টেলিস্কোপ, ভালো মতো টেলিস্কোপ পড়বা, এগুলো আমি একদম নোট করে রাখতেছি, পরে আবার দিব তোমাদের, ঠিক আছে? ভালো মতো টেলিস্কোপটা পড়তে হবে, টেলিস্কোপ থেকে কোশ্চেন আসতেছে, আমি আন্তাজি দিয়ে হয়ে যাইতেছে, বাট এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। অপটিক্যাল টেলিস্কোপ 9 কোনটা? এগুলো তো একদমই আমার আইডিয়া নেই, জানি না। ডায়াপট্রিক এগুলো পড়তে হবে। কৃষ্ণবিবরের আবিষ্কারক কে বলো? এটা কিন্তু সহজ, হুইলার, এটা কীভাবে মনে রাখি বলো তো? এটা কিন্তু ইজি, ব্ল্যাক হোল না, তোমরা সবাই জানো, অনেকে ইন্টারেস্টেড ব্ল্যাক হোল না, সো ব্ল্যাক হোল থেকে হুইলার, বুঝছো? এমনি আর কি মনে রাখবো। আচ্ছা শোয়ার্জ ব্যাসার্ধ কত বলো তো? প্রথমত শোয়ার্জ ব্যাসার্ধে কোনো রুট ওভার নাই, তো নিচের দুটা নিয়ে চিন্তা করো, আনসার এটা হবে, সি হবে, ঠিক আছে? তো বুঝছো, এটা কিন্তু নিচে একদম মুখস্থ করে ফেলবার, তো বোঝানোর কিছুই নাই। নিউট্রন তারকার সংখ্যা, এটা বারবার পড়াইছি, সংকুচিত হলে কৃষ্ণ বস্তু হবে, ব্ল্যাক হোল হবে। আচ্ছা সরি আমি ভুল করছি, কৃষ্ণ বিবর ভেবে দেখছো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেসন, যে আমাদের জানা এমসিকিউ ব্ল্যাক হোল, কিন্তু কৃষ্ণ বস্তু দাগাই দিছে না, কৃষ্ণ বস্তু কিন্তু হবেই না, ব্ল্যাক হোল হবে, বুঝছো?
আর ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে কৃষ্ণ বিবর। সো এই বিবর বস্তু প্যাচ লাগানো যাবে না, যেটা আমি লাগাই ফেলছি। এ তোমাদেরকে একটু আগে দেখাইছি 4 × 10⁻26 জুল। হিগস প্রক্রিয়া কি? হিগস প্রক্রিয়া হচ্ছে আসলে বল তৈরির প্রক্রিয়া, তোমাদেরকে আমি দেখাইছি। আচ্ছা বল তৈরি না ভর তৈরি? আচ্ছা হিগস মনে হয় ভর তৈরি। আচ্ছা হ্যাঁ, হিগস হচ্ছে ভর তৈরি। দেখো এটা একটু বলি, হিগস হচ্ছে ভর তৈরি। কেন ভর তৈরি? কারণ এই জন্যই হিগস কণাকে ঈশ্বর কণা বলা হয়, গড পার্টিকেল বলা হয়। কেন? কারণ গড বা সৃষ্টিকর্তা যেমন এই যে আমাদের ভর তৈরি করতেছে, এটার সাথে রিলেট করে এই হিগস কণাটাও কিন্তু ভর তৈরির একটা প্রক্রিয়া, ভর তৈরি করে। এই জন্য এটাকে গড পার্টিকেল বলা হচ্ছে, এই যে হিগস বস্তু। ঠিক আছে, বুঝছো? আচ্ছা এটা দাগানো আছে। নিচের কোনটি লেপটন কণা? এটা লেপটন কণা নয়, ইলেকট্রন মিউন টাও, এই তিনটাই, উপরের তিনটাই হচ্ছে তোমার লেপটন। সো নিচেরটা হবে। নিচের কোন কণাটি প্রতি কণা নেই? তাহলে এগুলো দাগানো আছে। ঠিক আছে, তাহলে তো আমাদের সব কিছুই মেবি দাগানো শেষ। মাঝখানে কি আমি একটু স্কিপ করছিলাম, এগুলো একটু পড়াই দিই। আণবিক গঠনের জন্য তোমরা সবাই জানো তড়িৎ চুম্বক। আর প্রচলিত আকর্ষণের জন্য কোন বলতে? এটা সবল। আচ্ছা তাড়িৎ চুম্বক, সরি তাড়িৎ চুম্বক। কেন তাড়িৎ চুম্বক? কারণ হচ্ছে যে প্লাস মাইনাস চার্জের ব্যাপার আছে যে, তাই এটা তাড়িৎ চুম্বক। ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে, এটা অফকোর্স সবল। ঠিক আছে, আচ্ছা এটাও তাড়িৎ চুম্বক। আচ্ছা আমি বারবার ভুল করতেছি একটা জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াস, কারণ চার্জ দেখবা ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করতেছে। তাও আমি এটা তোমাদেরকে দেখে বলবো, আমি দুটো একটু আলাদা করে রাখি। এই যেগুলো আমি ফরওয়ার্ড করতেছি, হ্যাঁ এখানে যেগুলো আমি ফরওয়ার্ড করে রাখতেছি সেগুলো আর একটা ভিডিও বানাবো। আচ্ছা প্রোটন নিউট্রনকে একত্রে আবদ্ধ করে, এটা এবার তাড়িৎ চুম্বক দিই। এবার এটা আবার সবল, বুঝছো? আচ্ছা এটা হচ্ছে, দেখো এখানে খেয়াল করো, এটা হচ্ছে আকর্ষণ যে তাড়িৎ চুম্বক, আর এটা হচ্ছে আবদ্ধ করলে কিন্তু সবল। এটা কিন্তু আমি সবসময় জেনে আসতেছি, বাট এখন কনফিউজ হয়ে গেছি তাড়িৎ চুম্বক দেখতে। ঠিক আছে, যাই হোক এই জিনিসটা ফরওয়ার্ড করে রাখি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই সাথে আমাদের জ্যোতির্বিজ্ঞান শেষ হলো। আমরা এরপরে আসবো কোনটা নিয়ে বলো তো? শর্ট সিলেবাসের বাইরের একটা ফিজিক্সের চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, বাই এভরিওয়ান।